চট্টগ্রাম হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, বন্দর নগরী, শিল্প সংস্কৃতি চর্চার একটি উর্বর কেন্দ্র হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রাম বীর চট্টলার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া চট্টগ্রামে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন করবার চিন্তা করেন। তারই প্রেক্ষিতে 1993 সালে বীর বিক্রম কর্নেল অলি আহমেদ এই জায়গা চট্টগ্রাম টেলিভিশনের জায়গা অধিগ্রহণ করেন। গত 16 বছরের ফ্যাসিবাদী সরকার 1996 সালের 19শে ডিসেম্বর হঠাৎ করে কোনো সিদ্ধান্ত ছাড়াই, কাজ সম্পন্ন ছাড়াই, জনদাবিকে উপেক্ষা করে সেদিন এই টেলিভিশনের উদ্বোধন করেন এবং গত 16 বছর এই টেলিভিশনকে ফ্যাসিবাদের একটি বন্দনা টেলিভিশনে রূপান্তর করেছিলেন। এই টেলিভিশন চট্টগ্রামের জনমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ছিল না, ছিল একটি দল এবং একটি দলের রাজনীতি এবং একজন ব্যক্তির কথায় এই টেলিভিশন চলেছিল। অথচ দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্র উত্তরণের জন্য এবং চট্টগ্রাম এর লীলাভূমি শিল্প সংস্কৃতিকে এগিয়ে নেবার জন্য এই টেলিভিশন চট্টগ্রামের মানুষের গণদাবির প্রেক্ষিতে তিনি এই টেলিভিশন কেন্দ্র চালু করেন। আমি আজকের এই প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এজন্য যে আজকে আমরা তিনজন মহান ব্যক্তিত্বদেরকে এই টেলিভিশন নিয়ে কথা বলবার জন্য নিয়ে এসেছি। এখানে আজকে এই টেলিভিশনের দাবি নিয়ে কথা আসবে, বেগম খালেদা জিয়া কেন এই টেলিভিশন করেছেন এবং একজন মিডিয়া ব্যক্তিত্ব সহ আমার সামনে আজকে উপস্থিত হয়েছেন বীর চট্টলার কৃতি সন্তান, তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব, বিশিষ্ট আইনজীবী ব্যারিস্টার মীর হেলাল। আপনাকে স্বাগতম। এরপরে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং যিনি কণ্ঠশিল্পী এবং সাংস্কৃতিক অঙ্গনকে, চট্টগ্রাম অঙ্গনকে যে কয়জন এই টেলিভিশনের আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তিনি হচ্ছেন আব্দুল মান্নান রানা। উপস্থিত আছেন এনটিভি চট্টগ্রাম ব্যুরো চিফ, দীর্ঘদিন সাংবাদিকতা, স্বাধীন গণমাধ্যম আন্দোলনের অকুতোভয় সৈনিক জনাব শামসুল হক হায়দারি। ব্যারিস্টার মীর হেলাল, আপনি একজন আইনজ্ঞন এবং তরুণ প্রজন্ম আপনাকে পছন্দ করে এবং বীর চট্টলার একজন কৃতি সন্তান আপনি। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, চট্টগ্রাম মানুষের গণদাবির প্রেক্ষিতে বেগম খালেদা জিয়া এই দাবি পূরণ করেছিলেন এই বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে প্রতিষ্ঠা করে। এখন গত ফ্যাসিবাদী সরকার এই দাবিকে উপেক্ষা করে তাদের নিজস্ব বন্দনা টিভিতে পরিণত করেছে। এই বিষয়ে আপনার অভিমত কি? আজকে আমরা বসেছি বিটিভি চট্টগ্রামের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বরাবরই একজন উদারপন্থী রাজনীতিবিদ, একজন বাংলাদেশের জন্য একজন অভিভাবক তুল্য নেত্রী ছিলেন, আছেন। বাংলাদেশের বিভিন্ন সমস্যা, বাংলাদেশিদের বিভিন্ন ধরনের চাহিদা উনি বুঝতে পারতেন। উনি বাংলাদেশের মানুষ কি চাচ্ছে, কোন অঞ্চলের মানুষ কি চাচ্ছে, ওই কোন অঞ্চলের মানুষের জন্য কি করা দরকার, উনি খুব সুন্দরভাবে এটি এবং সাবলীলভাবে অনুধাবন করতেন এবং এগুলোকে বাস্তবায়নের জন্য উনি সর্বাত্মক চেষ্টা করেছেন। যারই অংশ হিসেবে চট্টগ্রামবাসীর শিল্প সংস্কৃতির যে উর্বর ভূমি সেটাকে মাথায় রেখে এবং চট্টগ্রামের যে আঞ্চলিক সংস্কৃতি আছে সেটাকে যেন আরও বাড়ানো যায়, আরও বৃদ্ধি করা যায়, আরও সমৃদ্ধ করা যায় এবং আরও প্রচার করা যায়, এই জন্যই উনি এই বিটিভি চট্টগ্রাম থেকে প্রচারের জন্য একটি পূর্ণাঙ্গ টেলিভিশন স্টেশন প্রতিষ্ঠার জন্য উনি সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্ত কার্যকর উনি শুরুতেই করে দিয়ে 93 সালে আপনি যেটা বললেন, তৎকালীন সময় আমাদের বেগম খালেদা জিয়ার, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভার তৎকালীন সদস্য জনাব কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সাহেব, উনি এই ভূমিটি অধিগ্রহণ করেন বিটিভির জন্যই।
বিএনপি আসলে কোনো সময় লোক দেখানো কাজ করেনি, যদি করতো তাহলে যেদিন অধিগ্রহণ করেছে ওই দিনই কিন্তু দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেটাতে একটি ভিত্তিপ্রস্তর লাগিয়ে যে সস্তা রাজনীতি আওয়ামী লীগ করে, যেটা আপনি বললেন, তারা 19শে ডিসেম্বর অসম্পূর্ণ অবস্থায় এটা উদ্বোধন করে ফেললেন। তো ওই রাজনীতি আসলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বা বিএনপি করে না। সে কারণেই যখন অধিগ্রহণ করা হয়েছে এবং কাজটা শুরু হয়েছে, এখানে কিন্তু বিএনপি বা তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এটা উদ্বোধন করেননি। পরবর্তীকালে যখন থেকে ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে, তারা 71 সালের পরবর্তী সময়ে যা করেছে, ব্যক্তি বন্দনা, ব্যক্তি পূজা এবং বিবেক বিবর্জিত দলীয়করণ, এর মাধ্যমে তারা চট্টগ্রামের এই বিটিভি সহ যতগুলো মাধ্যম আছে সবগুলোকে ব্যক্তি পূজার বা ব্যক্তি বন্দনার একটি যন্ত্রতে পরিণত করেছে। তারই ফলশ্রুতিতে 5ই আগস্ট আওয়ামী লীগের সভানেত্রী এবং তৎকালীন অবৈধ প্রধানমন্ত্রীকে দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে বাংলাদেশি জনগণ। আমি এই যে বললাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কোনো সময় অসম্পূর্ণ কোনো কাজ করতেন না, আমাদের বিএনপি মিডিয়া সেলের যিনি আহ্বায়ক ডক্টর মওদুদ আলমগীর পাভেল সাহেব, ওনার মুখে শুনে একটি গল্প আমি আজকে শেয়ার করি। উনি জিয়া রহমান মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। তো এই প্রপোজাল যখন তৎকালীন প্রধানমন্ত্রীর কাছে যায়, তখন মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওনাকে ডেকে বলেছেন যে 2টা ফিতা কেটে 2টা বেড লাগায় কিন্তু আমাকে উদ্বোধন করাবা না, এবং পূর্ণাঙ্গ হাসপাতাল যখন পরিপূর্ণভাবে প্রস্তুত হবে তখনই তুমি আমাকে নিয়ে যাবা। এবং আমাদের তৎকালীন সময়ে যে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর মওদুদ আলমগীর পাভেল সাহেব, আমাদের বিএনপি মিডিয়া সেলের যিনি সম্মানিত আহ্বায়ক, উনি কিন্তু সেটা বাস্তবায়ন করেছিলেন। সম্পূর্ণ হওয়ার পরই উনি করেছিলেন। এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে বিটিভি চট্টগ্রামকে যদি উনি লৌকিকতার জন্য বলতেন, তাহলে অবশ্যই এইটার প্রতিষ্ঠাতা হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে আসার কথা এবং থাকাটা বাঞ্ছনীয় ছিল। কিন্তু যেহেতু উনি সস্তা রাজনীতি বিশ্বাস করেন, উনি গণমানুষের রাজনীতি এবং গণকল্যাণের রাজনীতিতে বিশ্বাস করেন, উনি এসব ছোটোখাটো বিষয় বা ব্যক্তি প্রচার বা ব্যক্তি প্রসারে, ব্যক্তিবন্দনায় বিশ্বাসী ছিলেন না। এই জন্য আজকের দিন পর্যন্ত প্রতিটি বাংলাদেশি হৃদয়ে উনি অত্যন্ত উচ্চ একটি স্থান এবং ভালোবাসার এবং শ্রদ্ধার একটি স্থানে উনি আছেন এবং আমৃত্যু থাকবেন বলে আমি মনে করি। ধন্যবাদ ব্যারিস্টার মীর হেলাল। আব্দুল মান্নান রানা, আপনি একজন সঙ্গীত শিল্পী, আপনার পরিচিতি আছে সমগ্র বাংলাদেশে। আমি শুনেছি এবং জানি ইতিহাস থেকে যে চট্টগ্রামকে একটি পূর্ণাঙ্গ টেলিভিশন করবার যে দাবি আপনি সেদিন করেছিলেন, কেন করেছিলেন? আপনার কি দাবি পূর্ণাঙ্গতা পেয়েছে? আমি যখন প্রথম গান করি 1975 ইংরেজিতে, তখন ডিআইটি ভবনে টেলিভিশন চলতো। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা অনুষ্ঠানে গান করতে গেছি। ওখানে গান করার পরে এটা আর আমি দেখিনি, কারণ তখন চট্টগ্রামে টেলিভিশনের অত প্রসার ছিল না। তো তখন থেকেই আমার মাথার মধ্যে এটা ঘুরছিল যে চট্টগ্রামে কবে হতে পারে। এই চিন্তা থেকে বিএনপির আমলেই আমাকে একদিন আলাপ করতাম আমি বিভিন্ন জনের সাথে। আমাদের প্রাক্তন সংসদ সদস্য বেগম রোজি কবির, উনি কিছুদিন আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন। উনি আমাকে হঠাৎ করে টেলিফোন করলো, রানা তুমি কোথায়? আমি বললাম আমি অফিসে আছি। তো বলে যে তাহলে তুমি কয়েকজন লোক নিয়ে একটা ব্যানার নিয়ে টিএনটি ভবনের, মানে সিনেমা প্যালেসের কাছে যে টিএনটি ভবন আছে, ওখানে একটা ব্যানার নিয়ে দাঁড়ায় যাও, একটু পরে ওখানে জহিরুদ্দিন খান আসবেন। তিনি তখন সম্ভবত শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল। এই প্রথম আমরা 3-4 জন মিলে, তখন ডিজিটাল ব্যানার ছিল না, হাতে লিখে আমার গাড়ির উপরে শুকাতে দিয়ে তারপরে গেছি। অনেকক্ষণ দাঁড়ানোর পরে তখন জহিরুদ্দিন খান সাহেব আসতেছে, তখন আমরা 4-5 জন 6 জন মিলে, যে কয়জন শিল্পী ছিলাম ওরা সহ, চট্টগ্রামে টেলিভিশন স্টুডিও চাই এই লেখাটা লিখে দাঁড়িয়েছিলাম। সেই থেকে আমাদের এই যাত্রা শুরু। এরপরে আরেকটা কারণ, সেটা হচ্ছে যে আমার ব্যক্তিগত মতামত যে চট্টগ্রাম উর্বর ভূমি, আপনিও বলেছেন, আমাদের লিডার বলেছেন যে আমাদের এখানে সংস্কৃতি সমৃদ্ধ, চট্টগ্রামের আঞ্চলিক সংস্কৃতি সমৃদ্ধ,
প্রাকৃতিকভাবে চট্টগ্রাম অনেক সমৃদ্ধ সারা বাংলাদেশেই। হ্যাঁ, সব দিক থেকে বিবেচনা করে আমার কেন জানি মনে হয়েছে যে চট্টগ্রামে একটা টেলিভিশন স্টেশন দরকার মানুষের কথা বলার জন্য। এভাবেই শুরু হয় চট্টগ্রামের টেলিভিশন আন্দোলন। জনাব শামসুল হক হায়দারি, একজন মিডিয়া ব্যক্তিত্ব হিসেবে চট্টগ্রাম টেলিভিশন স্বাধীন গণমাধ্যম হিসাবে কতটুকু দর্শক প্রিয়তা অর্জন করতে পেরেছে বলে আপনি মনে করছেন? আপনি যে প্রশ্নটা করলেন, আমি যদি একটা শব্দ দিয়ে যদি উত্তর দেই তাহলে বলবো যে না, হয়নি। কেন হয়নি সেই কথাটি কিন্তু বিস্তৃত। আমরা এই সময়ে, বর্তমান সময়ে সারা দেশে অনেকগুলো টেলিভিশন চ্যানেল সম্প্রচারে আছে। তো এই টেলিভিশনগুলো সম্প্রচারের যে সক্রিয় এখন, সেই টেলিভিশনগুলোর মধ্যে দুটি ভাগ আছে। একটি বড় অংশ হচ্ছে যে ব্যক্তি মালিকানাধীন টেলিভিশন, আরেকটি ক্ষুদ্র অংশ হচ্ছে যে রাষ্ট্রীয় টেলিভিশন। আমরা রাষ্ট্রীয় টেলিভিশন বলতে কি বুঝবো? বিটিভিকে বুঝবো, বাংলাদেশ টেলিভিশন। বেশিরভাগ টেলিভিশন যেগুলো ব্যক্তি মালিকানাধীন, ওরা ব্যক্তিরা তাদের নিজস্ব নীতি অনুসরণ করে সেগুলো পরিচালনা করেন। আর বিটিভি যেটা রাষ্ট্রীয়, অর্থাৎ যেটাকে আমরা পাবলিক টেলিভিশন বলবো, তো এটার মালিকানাটা কার? মূল গোড়ায় প্রশ্ন হচ্ছে যে এটা। রাইট। এক কথায় দেশের সাধারণ মানুষ, রাষ্ট্রের, রাষ্ট্র মানে গণমানুষের টাকায় এই প্রতিষ্ঠানগুলো চলে। দুর্ভাগ্যবশত এই নিজেদের টাকায়, আমাদের টাকায় যে টেলিভিশন চলে, সেই টেলিভিশনে আমাদের কথা নাই, আমরা শুনি না। এটা একটা দীর্ঘদিনের একটা রেওয়াজ হয়ে গেছে এবং এটা আমরা প্রকটভাবে লক্ষ্য করেছি বিগত 15-16 বছরে আওয়ামী লীগ সরকার আমলে, যে এই টেলিভিশনটির মালিক যেন একটি দল কিংবা একটি গোষ্ঠী কিংবা একটি মহল। আমাদের গণমাধ্যমের, বিশেষত বিটিভির যে কার্যক্রমটা ছিল বিগত সময়ে, সেটা জনগণের পক্ষে আসেনি। এটি না আসার কারণ যারা কর্মরত আছেন তাদের কোনো দায় নয়। এখানে যারা নিউজের দায়িত্বে আছেন, যারা স্টেশন পরিচালনা করেন, যারা কলাকুশলী আছেন, এটা তাদের দায় নয়। এটি হচ্ছে যে সরকার ইচ্ছাকৃতভাবে তাদেরকে নিয়ন্ত্রণ করেছে, তাদেরকে জবাবদিহি করতে হতো একটু থেকে একটু এদিক ওদিক হলে। তো এইটি তারাও নিজেরা স্বাধীনভাবে কাজ করতে পারে নাই। এখন বর্তমানে যে গত 5 আগস্টের পর আমরা একটা ভিন্নতর প্রেক্ষাপট আমরা লক্ষ্য করছি। আমরা দেখছি যে এই সরকারে যারা এসছেন তারা একাধিকবার, উপদেষ্টা মণ্ডলী যারা, তারা বারবার একটা কথা বলেছেন। তারা বলেছেন যে কোনো গণমাধ্যমে কোনো হস্তক্ষেপ তারা করবেন না এবং তারা কোনো নিয়ন্ত্রণের মধ্যে থাকবেন না। গণমাধ্যমগুলোর নিজস্ব দায়িত্ব আছে। এখানে যারা আছেন তারা প্রাজ্ঞ অভিজ্ঞ মানুষ, তারাই সিদ্ধান্ত নেবেন, তারাই নীতি নির্ধারণ করবেন তাদের গণমাধ্যমগুলো, টেলিভিশন পত্রিকাগুলো তারা কিভাবে পরিচালনা করবেন। সেখানে সরকারের পক্ষ থেকে কোনো হস্তক্ষেপ থাকবে না, হয়রানি করা হবে না। ফলে আমরা আপাতত কিছুটা সুবাতাস লক্ষ্য করছি। জনাব শামসুল হক হায়দারি, আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলছেন। আপনার কথার প্রেক্ষিতে আমরা পেলাম যে স্বপ্নের বাস্তবায়ন বেগম খালেদা জিয়া দেখতে চেয়েছিলেন, সেটি হয়নি। ব্যারিস্টার মীর হেলাল, গণমানুষের কথা বলবার জন্য, চট্টগ্রামের মানুষের কথা বলবার জন্য শিল্পী, কলাকুশলী, প্রাকৃতিক লীলাভূমি, সৌন্দর্য, আমরা কক্সবাজার নামক একটি জায়গা পেয়েছি, যেটা পৃথিবীর অন্যতম একটি সমুদ্র সৈকত। সেই টেলিভিশনটা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রে এখন পূর্ণাঙ্গ 24 ঘন্টা কেন্দ্রে চলমান। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা ক্ষমতায় এলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের বাস্তব রূপায়ণ করবেন কিনা এবং এটাকে স্বাধীন গণমাধ্যম হিসেবে প্রতিষ্ঠিত করবেন কিনা? দেখেন, চট্টগ্রামে যেমন একদিকে কক্সবাজার আছে, ওদিকে রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন আছে, হালদা নদী আছে, বঙ্গোপসাগর সহ আমাদের চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য বা প্রাকৃতিক রূপের কথা তো বলে শেষ করা যাবে না। প্লাস আমাদের যেমন বাংলাদেশি সংস্কৃতিতে যেমন চট্টগ্রামের অবদান আছে, আমাদের আবার আঞ্চলিক সংস্কৃতিটাও কিন্তু বেশ সমৃদ্ধ। এখন বাংলাদেশ টিভি যে উদ্দেশ্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যে এই অঞ্চলটাকে পৃথিবীর কাছে তুলে ধরা, বাংলাদেশের কাছে তুলে ধরা, এটা দুইটা লাভ আছে। এক হলো মানুষ আমাদের শিল্প সংস্কৃতি সম্পর্কে জানলো, এক। দ্বিতীয়ত
আমরা কিন্তু যখন পর্যটনের জন্য কোনো জায়গা ঠিক করি, আমরা কিন্তু ওইটা কিভাবে মার্কেটিং হচ্ছে বা ওইটা কিভাবে প্রচার হচ্ছে, ওটার ব্যাপারে আমরা অনলাইনে কি পাচ্ছি বা টিভিতে কি দেখছি, এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো সামগ্রিকভাবে আমি মনে করি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যদি দেশ পরিচালনার সুযোগ দেয় বাংলাদেশের জনগণ, আমাদের নেতা জনাব তারেক রহমান অবশ্যই ওনার মা, শ্রদ্ধেয় মা, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে স্বপ্ন নিয়ে চট্টগ্রাম কেন্দ্র, বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের শুরু করেছিলেন, অবশ্যই ইনি এটাকে সামনে নিয়ে যাবেন। এবং আমাদের নেতা জনাব তারেক রহমান অত্যন্ত ডাইনামিক ব্যক্তিত্ব, উনি গণমানুষের কথা বুঝেন। উনি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, মহান স্বাধীনতার ঘোষক, যিনি এই চট্টগ্রাম থেকেই, কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছেন, চট্টগ্রামের সেক্টর কমান্ডার ছিলেন এবং ওনার সুযোগ্য উত্তরসূরি আমাদের বাংলাদেশের উপমহাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যিনি যতবার যত সিটে নির্বাচন করেছেন প্রত্যেকটাতে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। আমি নিঃসন্দেহে বলতে পারি এই অঞ্চলের, শুধু বাংলাদেশ না, এই অঞ্চলেরই সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। আমি বিশ্বাস করি উনি যেমন দেশের মানুষের মনের কথা বুঝতে পারেন, উনি যেমন বাংলাদেশিদের সকল চাওয়া পাওয়ার কথা উনি অনুধাবন করতে পারেন, উনির নেতৃত্বে যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশ পরিচালনার দায়িত্ব পায়, আমি বিশ্বাস করি এই বিটিভি চট্টগ্রাম কেন্দ্র অবশ্যই 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 গণমানুষের মুখপাত্র হিসেবে কাজ করবে, কোনো দল বা কোনো ব্যক্তি বিশেষের নয়। আব্দুল মান্নান রানা একজন সঙ্গীত শিল্পী হিসেবে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠানের মান কেমন হচ্ছে? এই মান আগে কেমন ছিল, এখন 5 আগস্টের পরে, জুলাই আগস্টের বিপ্লবের পরে এখন এই চট্টগ্রাম কেন্দ্রটা কোন দিকে যাচ্ছে অনুষ্ঠান মালাগুলো? অনেক নামকরা শিল্পী, সংস্কৃতির অন্যান্য শাখার মানুষদেরকে 15 বছর টেলিভিশনে ঢুকতে দেয়নি। আমি নিজে একজন মানে বিটিভির ঢাকা কেন্দ্রের সর্বোচ্চ গ্রেডের আর্টিস্ট হিসেবে তালিকাভুক্ত। বিনা কারণে, কোনো কারণ ছাড়াই দেখতেছি আমাকে গত 15 বছর টেলিভিশনে ডাকেই নেই। এই যে নামকরা শিল্পী হলেও শিল্পীর বিচার না করে, শিল্পী হিসেবে বিচার না করে দলের ট্যাগ শুধু, লাগিয়ে, হ্যাঁ, নির্দিষ্ট একটি দলের ট্যাগ লাগিয়ে, এই ট্যাগ লাগিয়েই কিন্তু পুরো 15টি বছর আমাদেরকে টেলিভিশন থেকে দূরে রাখছে। এই ফাঁকে কি হয়েছে? এই ফাঁকে যা হয়েছে সেটা যদি চট্টগ্রাম কেন্দ্রকে নিয়ে আমি বলি, এমন লোককে তালিকাভুক্ত করা হয়েছে যে গান বাজনা বুঝে না, জানে না, অথচ সে শিল্পী হিসেবে তালিকাভুক্ত। এমন লোককে সঙ্গীত পরিচালক হিসেবে এখানে তালিকাভুক্ত করেছে যে পানের দোকানদারি করে, গানের সাথে তার কোনো সম্পর্ক নেই। এই যে অনাচার, এটা দেশের প্রতিটা ক্ষেত্রে হয়েছে। এটা থেকে বেরোয়ার, এই 5 আগস্টের পরে আমরা যে বেরোতে পেরেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া। যে বর্তমান যারা আছেন বা আমাদের দলে যারা আছেন, তারা সিনসিয়ারলি কাজ করছে বলেই, তাদের অবদান আছে বলেই আজকে স্বৈরাচারের পতন হয়েছে। আপনি যেটা বললেন, ডেভেলপমেন্ট একদিনে হয় না, ডেভেলপমেন্ট আস্তে আস্তে হচ্ছে। এই যে এখন শুরু হলো মাত্র কয়েক মাস, আস্তে আস্তে এটা এগুতে থাকবে। বর্তমান যারা টেলিভিশনে কাজ করছেন, তারা যদি সঠিকভাবে চিন্তা করেন, সঠিক জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেন, তাহলে আমরা আশা করতে পারি যে হ্যাঁ, আমরা যাব। এটা একটা জিনিস। আরেকটা বিষয় আমার খুব ভালো লাগতেছে, এই স্টুডিওতে টেলিভিশনের কাজ যখন পূর্ণাঙ্গ তখন হয়নি, শুধু ক্যামেরা আসছে আর লাইট টাইট কিছু কিছু আসছে, তখন প্রডিউসার সাহেব আমাকে ডেকে পাঠিয়েছিলেন যে আপনি একটু আসেন। আসলাম, আসার পরে বলে যে আপনার শিল্পীদেরকে একটু ডাকেন। তখন প্রায় 20-40 জন শিল্পী এখানে টেলিফোন করে করে আনাইছি। আনানোর পরে আমার একটি গান, সেটা শেখ সাদি খানের শ্যুট ছিল এবং চৌধুরী জহুরুল হক সাহেবের লেখা ছিল। খালি গলায় আমরা সবাই গান গাইছি, এই স্টুডিওতে দাঁড়িয়ে ক্যামেরাটা অন করছে। এটা আমার জন্য একটা বড় পাওয়া, এই টেলিভিশনে হওয়ার পরে এটা আমার জন্য একটা বড় পাওয়া। এটা তো সাংস্কৃতিক অঙ্গন। আমাকে জিএম সাহেব, বর্তমান জিএম সাহেব পুরো এলাকাটা ঘুরিয়ে দেখিয়েছেন। তিনি বললেন শুধু টেলিভিশন নয়, যদি সরকার এখানে নজর দেয়, এটি একটি আন্তর্জাতিক ট্যুরিস্ট স্পট এবং শুটিং স্পট হবে। আমার এত ভালো লেগেছে
এই পুরো এলাকা যদি আমরা সংস্কার করতে পারি, আরও ডেভেলপ করতে পারি, চট্টগ্রাম টেলিভিশন হবে সকল টেলিভিশনকে ছাড়িয়ে যাবে। এটি যেহেতু রাষ্ট্রীয় একটা গণমাধ্যম এবং বীর চট্টলার মানুষ যদি সহযোগিতা করে এই টেলিভিশনটা অনেক দূরে এগিয়ে যাবে। আমার এখন প্রশ্ন হচ্ছে জনাব শামসুল হক হায়দারি, 5ই আগস্টের ছাত্র জনতা রক্তের বিনিময়ে গড়ে ওঠা এই সময় চট্টগ্রাম টেলিভিশন কি তার হারানো ঐতিহ্য ফিরে পাবে? আব্দুল মান্নান রানা একটা কথা বলেছেন, যোগ্য মেধাবী মানুষ যেমন লাগবে তেমনি পরিকল্পনার ব্যাপার আছে। তা আমরা মাত্র 3 মাস গেল যে আমরা পরিবর্তিত পরিস্থিতি, একটু মুখ খুলে কথা বলছি, অনেকে অনেক কিছু যা আগে বলতে পারেন না এখন বলতে পারছেন, যা আগে করতে পারেন না এখন করতে পারছেন, সেই রকম একটা পরিবেশ যখন এসছে, তা আমরা সেই সব বিবেচনায় আমরা আশাবাদী আগামীতেও এই প্রতিষ্ঠানটি আরও অনেক বেশি উজ্জ্বল প্রজ্জ্বল এবং আরও বেশি এগিয়ে যাবে। তো এই এগিয়ে যাওয়ার জন্য অনুষঙ্গ লাগবে অনেক কিছু। যেমন আমাদের এখানে খবরের বিষয়টা আছে, মানুষ টেলিভিশন প্রধানত সংবাদের জন্য দেখে এবং অবসর সময়ে কিছু বিনোদনমূলক অনুষ্ঠানগুলো দেখে। তার মানে নিউজ রিপোর্টিং এবং খবর, হ্যাঁ রিপোর্টিং খবর, নিউজের মানগুলো আমরা বাড়াতে পারবো যদি চেষ্টা করি। এক্ষেত্রে আমার যা ধারণা সেক্ষেত্রে লোকবল এবং লজিস্টিক সাপোর্টগুলো এগুলো বাড়াতে হবে। এই চট্টগ্রামে কিন্তু একটি রয়েছে, একটি সুপ্রাচীন একটি বন্দর, শুধুমাত্র বন্দর ভিত্তিক নিউজ বুলেটিনে একটা স্লট বোধহয় রাখা যায়, কারণ বন্দরে যে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে প্রতিদিন হচ্ছে, এই যে বন্দরের জাহাজ আসছে যাচ্ছে বিভিন্ন দেশ থেকে, আমাদের এখানে আমরা নতুন করে এখন আমাদের দীর্ঘদিন আমাদের সাথে যোগাযোগ ছিল না, অন্য পথে আমাদেরকে আনতে হয়েছে। সম্প্রতি এই জাহাজ সেখান থেকে পণ্য নিয়ে আসছে, আমরা পেঁয়াজের ক্রাইসিসে পড়লে ওরা পেঁয়াজ দিচ্ছে, তেলের ক্রাইসিসে পড়লে তেল দিচ্ছে। এই যে নতুন নতুন দরজা খুলে যাচ্ছে, এই খবরগুলো মানুষকে পৌঁছানোর জন্য টেলিভিশনের খবরগুলো হচ্ছে যে অন্যতম। যে কারণে আমি প্রস্তাব করব যে টেলিভিশন সংবাদে বিশেষত চট্টগ্রাম কেন্দ্রে বিটিভির অন্তত বন্দরের জন্য একটা আলাদা একটা জায়গা করা হোক, যে এই প্রতিদিনই মানুষ বন্দরের খবরটা পাবে। ব্যারিস্টার মীর হেলাল, আপনার কাছে আমার শেষ প্রশ্ন, একই প্রশ্ন সবাইকে বলবো, যে গত 16 বছর আপনি আপনার এই জন্মস্থান চট্টগ্রাম টেলিভিশনে আসতে পারেননি, আপনাদেরকে মূল্যায়ন করা হয়নি। এখন আপনার এই টেলিভিশন সম্পর্কে আগামীর প্রত্যাশা কি? আপনি কি হিসেবে দেখতে চান এই টেলিভিশনকে আগামী যুগে, আগামী ভবিষ্যতে, আগামীর বাংলাদেশে? শেষ কথা হিসেবে এতটুকু আমি বলতে চাই, আমি মুক্ত চিন্তায় বিশ্বাসী একজন মানুষ। আমি চাই গণমাধ্যম শুধু বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম না, যে কোনো গণমাধ্যমে যেন মুক্ত চিন্তার বিকাশ ঘটে, মানুষ যেন তার মনের কথাটা নির্ভয়ে এবং নিশ্চিন্তে প্রকাশ করতে পারে, মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন যেন গণমাধ্যমগুলোতে আসে, এবং যারা গণমাধ্যম পরিচালনা করছেন, যারা গণমাধ্যমের সাথে সম্পৃক্ত আছেন সরাসরি প্রত্যক্ষভাবে, যারা সংবাদ পরিবেশনের সাথে সংযুক্ত আছেন, যারা সংবাদ সংরক্ষণ সাথে যুক্ত আছেন, তারাও সচেতন হবেন যেন মানুষের বিষয়গুলো বা জনগুরুত্বপূর্ণ বিষয়গুলো যেগুলোর সাথে মানুষের স্বার্থ সংশ্লিষ্ট, সেই বিষয়গুলো যেন প্রাধান্য পায়, কোনো একপেশি প্রোপাগান্ডায় যেন আমরা না নামি। ধন্যবাদ ব্যারিস্টার মীর হেলাল। আব্দুল মান্নান রানা, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রকে সারা পৃথিবীর মানুষের কাছে তুলে ধরবার জন্য আপনার কি কি প্রস্তাবনা আছে, শেষ মুহূর্তে আপনি একটু বলুন। চট্টগ্রাম টেলিভিশনের ব্যাপারে আমি বলবো যে এখানে গত 15 বছরে অনেক আবর্জনা জমেছেন, অনেক। এটা যারা এখানে কাজ করছেন বর্তমানে এরা জানেন, এরা অনেক কষ্টে ছিল, যারা আগে ছিল গত 15 বছর নিজের কোনো কিছু বাস্তবায়ন করতে পারেনি, ওরা যা বলছে সেটাই করতে হয়েছে, এটা আমরা স্ক্রিন দেখলেই বুঝি। তো আমি আশা করব যে ওনারাও আমাদের মতো চিন্তা করবে যে এখন নতুন নতুন পরিকল্পনা এবং দেশের মানুষের কাজে যাতে এই টেলিভিশন ব্যবহার হয়, এই টেলিভিশন স্ক্রিন ব্যবহৃত হয়, এটা আশা করব আমি। ধন্যবাদ আব্দুল মান্নান রানা। আমার শেষ প্রশ্ন হচ্ছে শামসুল হক হায়দারি, আপনার কাছে বর্তমান সরকার এবং আগামী সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? আমরা একটি টেলিভিশনের কথা বলছি, বাংলাদেশ টেলিভিশনের কথা বলছি। আমরা টেলিভিশনের প্রেক্ষাপটে যদি বলি, আমি আমার জানা মতে আমার
দীর্ঘ সাংবাদিকতার এই সময়ের মধ্যে আমি প্রায় 2 যুগ হলো যে টেলিভিশনেই কাজ করছি। ফলে আমি বিএনপির শাসনামল যেমন দেখেছি, আওয়ামী লীগের শাসনামলও দেখেছি। আমি তুলনামূলক ভালো দেখেছি যে বিএনপি শাসনামলে এতটা নিপীড়ন, নিষ্পেষণ কিংবা একঘেয়েমি করে ফেলার মতো প্রবণতা ছিল না। কিন্তু রাজনৈতিক ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তির সমন্বয়ে দল গঠিত হয়, অনেক কিছু সেখানে একেবারে ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে এই কথা বলা যাবে না। কিন্তু বিগত 15 বছর এই বিষয়টা কিন্তু একেবারে সম্পূর্ণ একপেশে হয়ে গেছে। ফলে সব কিছুর মধ্যেই একটা একদলীয় একক কেন্দ্রিক বিষয় আসলে সেখানে হয়ে গেছে। এটা একটা এবার মানে জগদ্দল পাথরের মতোই হয়ে গেছিল। তো এখানে এখন আপনি যেটা বলতেছেন যে এটাকে বিশ্বব্যাপী, এটাকে জনপ্রিয় করার জন্য বিশ্বব্যাপী তো যাচ্ছেই। আমার টেলিভিশনের স্ক্রিন যে পৃথিবীর যেখানে বসে আপনি সুইচ করেন সেখানে পাবেন, কিন্তু পাবেন যে সেই যে লোকটা মানটা দেখে জনপ্রিয়তাটা ওই জায়গায় হবে যে একজন লোক খুঁজছে কিনা আমি বিটিভিটা দেখবো, সেই আমেরিকায় আছে, আফ্রিকায় আছে, ইউরোপে আছে, আরব দেশগুলোর মধ্যে আছে, আমাদের দেশে হোক বিদেশি হোক, তার আগ্রহটা বিটিভির প্রতি হচ্ছে কিনা। তখনই হবে যখন আমরা মানুষের স্বার্থের পক্ষের কথাগুলো বলবো। আমরা আজকে যে কোনো একটা বিষয়ের জন্য চট করে সাধারণ মানুষ বিগত সময়ে প্রাইভেট টেলিভিশনগুলোর প্রতি একটু দেখতো যে এখানে অন্তত কিছু আমার কিছু পাই কিনা আমি দেখি। বিটিভি যেহেতু একঘেয়েমি হয়ে গেছে, হয়তো অনেকেই সেখানে আগ্রহ হারিয়ে ফেলছে। সে আগ্রহকে পুনরুজ্জীবিত করার সহজ পন্থা হচ্ছে যে একটি মানুষের চাহিদা পূরণ করা, মানুষের স্বার্থে কাজ করা, মানুষের পক্ষে কাজ করা। তাইলে কিন্তু জনপ্রিয়তা আর খুঁজতে হবে না, এটা নিজে থেকেই জনপ্রিয় হয়ে যাবে এক সময়। ধন্যবাদ শামসুল হক হায়দারি, আব্দুল মান্নান রানা এবং ব্যারিস্টার মীর হেলাল। আজকের অনুষ্ঠানে এই প্রতিষ্ঠা বার্ষিকীর এই জনগুরুত্বপূর্ণ চট্টগ্রাম টেলিভিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আপনাদের মতামত ব্যক্ত করবার জন্য আপনাদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ। সম্মানিত সুধীবৃন্দ, যে প্রত্যাশা নিয়ে, যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এই বাংলাদেশের অর্থনীতির লাইফলাইন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামকে বিশ্বের মানচিত্রে তুলে ধরবার জন্য তৎকালীন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বপ্নের টেলিভিশন করতে চেয়েছিলেন চট্টগ্রামের জনমানুষের দাবির প্রেক্ষিতে। কিন্তু আমরা গত 16 বছর দেখেছি এই টেলিভিশনকে একটি দল এবং একটি নেত্রীর বাক্সে পরিণত করা হয়েছে, বন্দনায় পরিণত হয়েছে। আজকের অতিথিবৃন্দের কথায় যেটা আমরা পেলাম যে এই টেলিভিশনকে বর্তমান প্রফেসর ডক্টর ইউনূস সরকার এবং আগামী সরকার তারা যেন একটি গণমানুষের টেলিভিশনে পরিণত করে এবং চট্টগ্রামের আনাসে কানাসে যত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ মেধাভিত্তিক আছে সবকে জাতির কাছে তুলে ধরা হয়। এই হোক আমাদের প্রতিষ্ঠাবার্ষিকীর প্রত্যাশা।